প্রথমেই একটা কথা বলে রাখি, আজকে আমি যেই ঘটনাটা শোনাচ্ছি, এই ঘটনাটা কালীপুজোর পরদিন অর্থাৎ আজকে মঙ্গলবার, আগের মঙ্গলবার। মানে গত মঙ্গলবার রাতে আমার এবং আমার এক বন্ধুর সাথে ঘটেছে। হ্যাঁ, আমার নিজের সাথে। আমি এতদিন মানে অন্যের ঘটনা আপনাদেরকে শুনিয়ে এসেছি, কিন্তু আমার লাইফে বিশ্বাস করুন মানে এতদিন পর্যন্ত আমার এখন বয়স হচ্ছে ২৬ বছর। তো এই ২৬ বছর বয়স পর্যন্ত কখনোই কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। কিন্তু এই প্রথম ফার্স্ট আমার লাইফে ভৌতিক ঘটনা ঘটল। আপনারা অনেকেই জানেন যে আমি সপ্তাহে ২ টো করে ভিডিও আপলোড করি। সোমবার, বৃহস্পতিবার। কিন্তু রিসেন্ট সেই ফ্লোটা আমি মেইনটেইন করতে পারিনি। কেননা পুজো-টুজো ছিল। আমাদের বাড়িতেও কালীপুজো হয়। তো পুজো, বিভিন্ন অনুষ্ঠান, এই কারণে হয়তো সেই ফ্লোটা আমি মেইনটেইন করতে পারিনি। কিন্তু তারপরেও আমি কিন্তু সপ্তাহে ২ টো করে ভিডিও দিতাম। সোমবার, বৃহস্পতিবার না পারলেও এই মাসটাতে আমি অন্তত মঙ্গলবার, শুক্রবার করে ভিডিও দিতাম। কিন্তু রিসেন্ট এই সপ্তাহে আমি কিন্তু কোনো ভিডিও দেইনি। মানে লাস্ট ভিডিও দিয়েছিলাম আগের মঙ্গলবার, তারপর আজকে। মাঝখানে আরও একটা ভিডিও আসার কথা ছিল, কিন্তু আমি আনতে পারিনি। এর পেছনেও ওই একটাই কারণ। হ্যাঁ, আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার পর আমি সত্যি কথা বলতে নিজের মধ্যে ছিলাম না। তো আজকে আমি পুরো ঘটনাটাই খুলে বলব যে কী ঘটেছিল, কেন এমন ঘটনা ঘটলো, কিভাবে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি বা আদৌ আমি সেই ঘটনা থেকে বেরিয়ে আসতে পেরেছি কিনা, আমি এখন কতটা সুস্থ, কী পর্যায়ে আছি, পুরো ঘটনাটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। আমি ভেবেছিলাম যে এই পুরো ঘটনাটা ডাইরেক্ট ক্যামেরার সামনে এসে বলবো, কিন্তু আমার মুখের অবস্থা সেরকম না। আমি যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই জায়গায় পড়ে যাওয়ার পর আমার শরীরের বিভিন্ন জায়গায়, এমনকি আমার মুখের একটা সাইডেও কিন্তু আঘাত লাগে, যেই কারণে অনেক জায়গায় ছোলাছুলি হয়েছে, রক্ত বেরিয়েছে, অনেক দাগ হয়েছে। ঠিক আছে? তো সেই কারণেই আমি ক্যামেরার সামনে এলাম না। আপনারা আরেকটা জিনিস হয়তো খেয়াল করছেন, আমার গলার সাউন্ডটাও কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। আগে যারা আমার রীতিমতো ঘটনা শোনেন, তারা দেখেছেন বা খেয়াল করেছেন যে আমার গলার সাউন্ড কিন্তু মোটেও এরকম না। কিন্তু এই যে আজকে যেই সাউন্ডটা শুনছেন, এই সাউন্ডটাও কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। তো কী ঘটনা? সেই কাহিনীতেই এবার আসছি। কালীপুজোর পরের দিন, সেদিনও কিন্তু অমাবস্যা ছিল। সেদিন কিন্তু আমি ঘরে ছিলাম না। আমি আর আমার একটা বন্ধু, আমরা গিয়েছিলাম আরামবাগ। এখানে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই জানেন না, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা। হ্যাঁ, আমি এই গড়বেতা থেকে আরামবাগ গিয়েছিলাম ওখানে একটা বন্ধুর সঙ্গে দেখা করতে। এবং আমরা এখান থেকে বেরিয়েছিলাম সকাল ১০টার দিকে। তো সেখানে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করে আমরা আবারও রাত্রি ৭টা ৫০ মানে ৮টার দিকে আমরা ওইখান থেকে আবার ব্যাক করি। তো আমার বাড়ি থেকে এই আরামবাগ যেতে হলে আমাকে কিন্তু ওই জয়রামবাটি, কামারপুকুর এই রুট হয়ে যেতে হয়। যথারীতি সকালে যখন গিয়েছিলাম, তো ওই জয়রামবাটি, কামারপুকুর ওই রুট হয়ে গিয়েছিলাম এবং সন্ধ্যেতে যখন ফিরছিলাম, সেই একই রুট ধরেই ফিরছিলাম। আরামবাগ থেকে কামারপুকুর এই রুটটাতে মাঝে, মাঝেই কিছু, কিছু জায়গায় রাস্তা ফাঁকা ছিল। কিন্তু বেশিরভাগ জায়গাতেই যেহেতু কালীপুজোর সিজন, তো রাস্তাতে মোটামুটি লোকজন ছিল। এরপর কামারপুকুর থেকে জয়রামবাটি এই যে মাঝখানের গ্যাপ, এই গ্যাপটাতে কিন্তু সেদিন সবচেয়ে বেশি ভিড় ছিল। সবচেয়ে বেশি ভিড়। তবে যখন আমরা জয়রামবাটি থেকে বেরিয়ে আমাদের গড়বেতার দিকে রওনা দিই, তখন গোপীনাথপুর বলে একটা জায়গা আছে। ওই গোপীনাথপুরের কাছে আসতেই ওই জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা জায়গা। ওখানকার যারা লোকাল স্থানীয় বাসিন্দা, যারা ঘটনাটা শুনছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ওখানে কিন্তু বেশ কিছু জায়গা আছে পুরো ফাঁকা জায়গা। আর সময়ও তখন হয়েছিল প্রায় রাত ১০টা ৫ কি ১০ এরকম হবে। সেই সময়ই কিন্তু ঘটনাটা ঘটে। এখানে একটা কথা বলে রাখি, আমি আর আমার যেই বন্ধু আমরা আরামবাগ গিয়েছিলাম, আমরা কিন্তু দুজন দুটো আলাদা, আলাদা বাইকে গিয়েছিলাম। এর কারণটা হচ্ছে আমার যেই বন্ধু আমার সঙ্গে গিয়েছিল, ওর বাবার হচ্ছে হার্ডওয়্যারসের দোকান। তো ও আরামবাগের একটা বড় হার্ডওয়্যারসের দোকান থেকে আসার সময় বেশ অনেক কিছু জিনিস কিনে নিয়ে ঘর আসছিল। আর যেটা একটা ব্যাগে গেলে সমস্যা হতো। কেননা আমরা দুজন প্লাস অতগুলো জিনিস
আর এতটা লম্বা রাস্তা, তো এত জিনিস নিয়ে দুজন একটা বাইকে আসা সত্যিই সমস্যা হবে। যেই কারণেই আমরা যাবার সময় দুটো বাইকে গিয়েছিলাম, আসার সময় দুটো বাইকেই আসছি। তবে আসার সময় আমার বাইকটা সম্পূর্ণ ফাঁকা ছিল। মানে আমি একাই চালাচ্ছিলাম। আমার বাইকে আর কেউ ছিল না বা কোনো জিনিস ছিল না। এবং ওর বাইকেই কিন্তু ও নিজে তার সাথে বেশ অনেকগুলো জিনিস। মানে ওর পেছনের সিটটা পুরোপুরি ভরে গিয়েছিল জিনিসে। আর সমস্যাটা হয় যখন আমরা ওই গোপীনাথপুরের কাছে আসি। মানে গোপীনাথপুর তখনও পুরোপুরি ঢুকিনি, বাট তার কিছুটা আগেই। তখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বাথরুমের কাজ সারি। এবং বাথরুমের কাজ সারার পর যেটা হয়, আমার যদিও কোনোরকম কোনো নেশা নেই, কোনো স্মোকিং থেকে শুরু করে কোনো রকমই কোনো নেশা নেই, কিন্তু আমার ওই বন্ধুর একটাই নেশা, সেটা হচ্ছে স্মোকিং। ও ওই একটাই নেশা করে। তো ও যখন বাথরুমে কাজ করলো, বাথরুমে কাজ করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে স্মোকিং করছিল। আবারও বাইকে উঠেছি, বাইক স্টার্ট দেবো। আমার বাইক স্টার্ট হচ্ছে, কিন্তু আমার বন্ধুর বাইক স্টার্ট হচ্ছে না। কি সমস্যা? না, আমরা ভাবলাম তেল শেষ, কিন্তু না, তেল তো আছে। যখন তেলের ট্যাঙ্ক খুলে দেখলাম তেল আছে, কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না। টুকটাক নিজেরাই মেরামতি করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই বাইক কিকেও না, সেলফেও না, মানে কোনো রকমভাবে বাইকটা স্টার্ট হলো না। কি করব? রাতও তখন 10টা 10, বেশ অনেকটাই রাত, ফাঁকা রাস্তা। সত্যিই ভীষণ বিপদে পড়ে গেছিলাম। মানে মাথা কাজ করা বন্ধই করে দিয়েছিল যে এত রাতে কি করব। আমি একবার ভাবলাম যে বন্ধুকে এখানে রেখে একটু ব্যাকে যাই, বা গুগল ম্যাপটা খুলে দেখি সামনাসামনি কোথাও কোনো গ্যারেজ আছে কি না, তো সেখান থেকে কাউকে ধরে আনি। তো ম্যাপ খুলে দেখলাম যে ম্যাপে কিন্তু সেরকম কোনো গ্যারেজ দেখতে পেলাম না। আমি রাস্তাঘাটেও সেরকম লোকজন নেই যে কাউকে জিজ্ঞাসা করে কোনো গ্যারেজে যাবো, কোনো গ্যারেজ থেকে লোক নিয়ে আসবো, সেরকমও কিন্তু কোনো লোকজন ছিল না। তো আমি কি করলাম, না আমি সেখান থেকে ব্যাক করে আবারও জয়রামবাটির দিকে গেলাম। যদি কোথাও কোনো গ্যারেজ পাই বা কোনো মেকানিককে পাই, তাহলে হয়তো নিয়ে এসে বাগানো যাবে। বন্ধু কিন্তু তখনও কিন্তু সেই একই লোকেশনে আছে। মানে সে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র আমি এসেছি। আর আমিও দেখতে, দেখতে প্রায় জয়রামবাটি চলে এসেছিলাম। গ্যারেজ পেয়েওছিলাম, কিন্তু দোকান তখন বন্ধ করে দিয়েছে। গ্যারেজের বাইরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করলাম, কিন্তু ফোন কেউ রিসিভ করল না। এদিকে ঠিক সেই সময়, মানে যখন আমি গ্যারেজে ফোন করছিলাম, ঠিক সেই সময় আমার বন্ধুর ফোন থেকে আমার ফোনে ফোন আসে। ও প্রথমে জিজ্ঞাসা করে, "কি রে, কোনো মেকানিককে পেলি?" আমি প্রথম দিকে বললাম, "দেখছি, একটু ওয়েট কর, দেখছি।" কিন্তু ও তখন একটা কথাই বলল, "ভাই, তোকে মেকানিক দেখতে হবে না, তুই এক্ষুনি ব্যাকে আয়। আমি কিন্তু এখানে থাকতে পারছি না, ভয় লাগছে।" আমি একটু ব্যঙ্গ করে বললাম, আমি ওকে বললাম, "কেন রে, ভয় পাচ্ছিস কেন? কোনো ভূত প্রেত দেখলি নাকি?" ও তখন দেখলাম আমার এই কথায় আরও বেশি সিরিয়াস হয়ে গেল। ও বলল, "না, আমার ভালো লাগছে না, তুই এখনই ব্যাকে আয়। তোকে মেকানিক খুঁজতে হবে না।" আমি কিন্তু ওর কথাটাকে তখন অতটা গুরুত্ব দিইনি। আমি ওকে বললাম, "ঠিক আছে, তুই একটু ওয়েট কর। আমি দেখছি, আর একটু সামনের দিকে যাই। যদি কাউকে পাই তো নিয়ে আছি। আর আমি যেয়ে ওখানে কী করব? যদি বাইক না স্টার্ট হয় তো ঘর যাবি কী করে?" এই বলে আমি আরও বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম। কিন্তু সেরকমভাবে কাউকে পেলাম না। তখন ভাবলাম যে যা বটে বটে, একটা কাজ করি, আমি ওর কাছে ব্যাকে যাই। গাড়িটাকে সামনাসামনি কোনো ঘরে রেখে আমার বাইকেই আপাতত আজ ঘর ফিরে যাই। কাল সকালে একবার আসবো। এসে তখন নয় বাইকটাকে বাগিয়ে আবারও ঘর নিয়ে যাব। তো এই ভেবে আমি কিন্তু সোজা ওখান থেকে আবারও আমার ওই বন্ধুর লোকেশনে ফিরে আসি। তো আমি যখন ফিরে আসি, তখন দেখি ও সম্পূর্ণরূপে জ্ঞান হারিয়ে রাস্তার ধারে পড়ে আছে। এবং ওর বাইকটা ঠিক যেখানে দাঁড় করানো ছিল সেখানে দাঁড় করানো আছে। আমি প্রথমে ভাবলাম, মানে যেটা স্বাভাবিকভাবে একটা ভয় আসে যে এত রাতে অন্ধকার দাঁড়িয়ে আছে, কোনো সাপ-টাপ কেটে দিল কিনা। তো যেটা হয়, প্রথমে কিন্তু আমার মাথায় ওই ভয়টা এসেছিল যে কোনো সাপ-টাপ কেটে দিয়েছে কিনা, আগে দেখি। কিন্তু যখন দেখলাম যে না, মুখ থেকে কোনো ফেনা বেরায়নি এবং নিঃশ্বাসও ফেলছে, শুধুমাত্র চোখটা বন্ধ করে আছে, তখন বুঝলাম যে না, সেরকম কোনো ভয় নেই, বাট হয়তো ও কোনো ভয় পেয়ে গেছে। কেননা ও একটা কথা বলছিল যে, "তুই ফিরে আয়, মেকানিকের দরকার নেই।" আমি বুঝতে পারলাম যে হয়তো কোনো কিছু দেখে ভয় পেয়েছে। যথারীতি ওকে আমি ডাকাডাকির চেষ্টা করলাম, কিন্তু ওর জ্ঞান ফিরছে না। তখন আমার ব্যাগের ভিতরে একটা জলের বোতল ছিল।
সেই জলের বোতল থেকে অল্প জল নিয়ে ওর চোখে মুখে জল ছিটিয়ে বারবার যখন ডাকার চেষ্টা করি, কিছুক্ষণ পর কিন্তু ওর জ্ঞান ফিরে। আর ওর জ্ঞান ফিরতেই ও উঠে বসতেই যেন আমাকে দেখে প্রচুর ভয় পেয়ে যায়, যেন আমাকে দেখছে না, অন্য কাউকে দেখছে। আমি তখন ওকে স্বাভাবিক করার চেষ্টা করি, কিন্তু ও প্রথম দিকে মানে পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। তবে কিছুক্ষণ পর ও আমাকে যা বলল, সিরিয়াসলি বলছি, সেটা শুনেই আমার ওখানে পুরো হাওয়া লিক হয়ে গিয়েছিল। ও বলছে যে তুই যখন এখান থেকে চলে গেলি তখনই কিন্তু আমার কেমন মনে হচ্ছিল যে আমাকে কেউ ফলো করছে, আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো আমি কি করলাম না, আমি ফোনটা নিয়ে সুমনাকে ফোন করলাম। সুমনা বলতে এখানে বলে রাখি, সুমনা হচ্ছে ওর গার্লফ্রেন্ড। তো ও যখন ওর ভয় লাগছিল তখন ও কিন্তু ওর গার্লফ্রেন্ডকে ফোন করেছিল, সেটা আমাকে বলছে। তারপর বেশ কিছুক্ষণ কথা বলার পর ও কিন্তু ফোনটা কেটে দেয়। আর এই ফোনটা কাটার পর ওর কিন্তু আরও বেশি করে ভয় লাগতে শুরু করে। মানে ফোন করার আগে ও যেমনটা অনুভব করছিল যে ওকে কেউ ফলো করছে, ওর পাশাপাশি কেউ আছে, এবার কিন্তু মানে ফোনটা কাটার পর ও কিন্তু স্পষ্ট ওর ঘাড়ের কাছে একটা নিঃশ্বাসের মতন হাওয়া পেয়েছিল এবং একটা নিঃশ্বাসের শব্দও পেয়েছিল, কিন্তু ও কাউকে দেখতে পায়নি। তখন ওর একটু খটকা লাগে যে জায়গাটা হয়তো ভালো নয় বা কিছু একটা ব্যাপার আছে। ও তখন আমাকে ফোন করে আর তখনই আমাকে বলে যে তুই কোনো মেকানিক দরকার নেই, তুই এখনই ফিরে আয়। কিন্তু আমি তখন আসিনি। আমি তারপরেও মেকানিক খুঁজতে আরও সামনের দিকে এগিয়ে যাই। আর ঠিক এই সময় মানে ও যখন আমার ফোনটা কাটে, ফোনটা কাটতেই ও খেয়াল করে যে পুরোপুরি ওর পিছনে, একেবারে ওর পিছনে একটা বয়স্ক মতো একটা মহিলা, প্রায় ওই খুবই বয়স হবে, প্রায় বুড়ি টাইপের, মুখটা পুরোপুরি ওই সাদা কাপড়ে ঢাকা, আর পুরো কাপড়টা মানে ছেঁড়া, নোংরা, ফাটা, অপরিষ্কার। আর গা থেকে কোনো দুর্গন্ধ বা আষ্টে গন্ধ কিছুই নেই, কিন্তু একটা কেমন যেন ভ্যাপসা টাইপের গন্ধ। আর একদম অপরিষ্কার ছেঁড়া নোংরা ড্রেস পরে ওর পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছুক্ষণ আগেও ও আমাকে ফোন করার আগেও যখন ঘাড় ঘুরে পেছন দিয়ে তাকিয়েছিল, কাউকে দেখতে পায়নি। ও এটা দেখেই মানে ওই মহিলাটাকে দেখেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর ওর জ্ঞান আমি এসে ফেরাই। তবে আমি অবাক হয়ে যাই যে ও জ্ঞান হারালো মানে আমার ফোন কাটার পরেও আমি আরও সামনের দিকে বেশ কিছুটা গিয়েছিলাম। তারপর আমি আবারও সেখান থেকে এতটা আসি, মানে সময়টা কিন্তু অনেক, ঠিক আছে? প্রায় আমি স্পিডে এলেও কিন্তু প্রায় মিনিট 15-20 সময় লাগে। তো এই মিনিট 15-20 মতন, মানে মিনিট 15-20 মধ্যে একটা কালী পুজোর সিজন, কালী পুজোর পরের দিনের ঘটনা। তো রাতও তখন বিরাট কিছু একটা না, হয়তো 11টা হবে খুব জোর হলে, কারণ যখন আমি ব্যাকে আসি তখন হয়তো 11টাই হবে। তো এই 11টার সময় এরকম একটা জায়গায় ওই 15-20 মিনিটের মধ্যে একটা লোকজনও পেরায়নি। আর যদি পেরিয়েছে, কোনো লোকজন যদি রাস্তা দিয়ে পেরিয়েওছে, তো তারা কি ওকে খেয়াল করেনি কেউই? মানে এই জিনিসটা সত্যিই আমাকে ভাবিয়ে তোলে যে এতক্ষণ সময় ধরে ও অজ্ঞান হয়ে পড়েছিল। যদি এতক্ষণ সময় ধরে অজ্ঞান হয়ে পড়ে থাকে, একটা মেন রাস্তা, সেখানে একটাও লোকজন নেই, এটা কোনো কথা হলো? মানে একটাও লোকজন পেরোবে না? এটা সত্যিই কিন্তু একটা মানে আমার কাছে ব্যাপারটা মিলছে না, হিসাব মিলাতে পারছি না। হতে পারে কেউ বাইক নিয়ে বেরোচ্ছে, কেউ সাইকেল নিয়ে বেরোচ্ছে, কেউ না কেউ একজন তো পেরোবে। মিনিট মানে 20টা মিনিটের মধ্যে কেউ একজন পেরোবে না ওই রাস্তা দিয়ে? ওটা তো কোনো ফাঁকা শুনশান রাস্তা নয়, একটা বলতে গেলে হাইওয়ের মতন রাস্তা। হ্যাঁ, জায়গাটা ফাঁকা, বাট একটা মেন রাস্তা, সেখানে লোকজন পেরোবে না। আর যদি পেরিয়েছে, তো কেউ কি ওকে দেখেনি? না ওকে দেখেও পাশ কেটে পেরিয়ে গেছে? আর যদি ওকে দেখেও, যদি দেখেছে যে ও জ্ঞান হারিয়ে পড়ে আছে, হয়তো যদি ওকে মাতাল ভেবেছে, কথাকে বলছি, হয়তো মাতাল ভেবে অনেকে এড়িয়ে যায় যে কোনো মাতাল মদ খেয়ে পড়ে আছে, ও থেকে মোরকাম পালাই। তাহলেও তো একটা মানুষের ইয়ে হয় যে গাড়িতে এতগুলো জিনিসপত্র আছে, যদিও সেগুলো বস্তায় বাঁধা, দেখতে কেউ পাচ্ছে না, তবুও তো মানুষ চেষ্টা করে যে গাড়ির চাবিটা তাহলে নিয়ে নিই, বা গাড়িটা স্টার্ট করে দেখি, বা গাড়ির বস্তাটা খুলে নিয়ে পালাই। মানে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু না চুরি হয়েছে, না ওর কেউ জ্ঞান ফিরিয়েছে, না ওকে কেউ ডেকেছে, না ওর চোখের উপর কোনো জল ছিল, মানে কিচ্ছু না। আর সত্যি বলতে এটা কিন্তু আজও আমি অবাক হয়ে যাই, ও আমার বন্ধু অবাক হয়ে যায়। তবে এখানে কিন্তু ঘটনাটা শেষ নয়, ঠিক আছে? আমি ফিরে আসি, ওকে জ্ঞান ফেরাই, ওর সাথে এই সমস্ত বিষয়ে কথা বলি। তারপর আমারও এবার সত্যি খুব ভয় হয়, ঠিক আছে? আমি জানি ও একটু ভীতু, বাট
তবে যা বললো সেটা শুনে আমারও ভয় হয়। ভয় হলে ওকে আমি একটা কথা বলি, ঠিক আছে বাদ দে, বাইক স্টার্ট হচ্ছে হোক, না হচ্ছে না হোক, তুই আরেকবার ট্রাই করে দেখ, যদি হয় তো ভালো, না হলে তুই একটা কাজ কর, বাইকটাকে এখানে কারোর ঘরে চল, সামনাসামনি কারোর ঘরে রেখে দিই, কাল সকালে আসবো, বাইকটা বাগিয়ে তারপর নিয়ে যাব। তো ও তখন বললো ঠিক তাই হোক, তাই করি দেখি। তো ও উঠে আবারও কিন্তু একবার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। আর এইবারে মানে ও যখন এইবার বাইক উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, এইবার কিন্তু এক চান্সেই বাইক সেলফেই স্টার্ট হয়ে গেল, কিক মারতেও হলো না। যথারীতি সত্যিই বেশ বকবকে খুশি, ওখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচি। তো আমি ওকে বলি যে ভাই সময় নষ্ট করিস না, স্পিড নে, এখান থেকে যে কোনো মুহূর্তে কেটে পড়। তাই হয়, আমরা দুজনেই মোটামুটি ভালোই স্পিড নিই, কিন্তু কিছুটা এসেছি প্রায় 200 থেকে 250 মিটার, বেশ কিছুটা এসেছি। আর এই কিছুটা আসার পরেই মানে আমাদের কাছে রাস্তা পুরো ক্লিয়ার, একদম পরিষ্কার, কিচ্ছু নেই, কিন্তু আমাদের মনে হলো যে রাস্তায় কিছুটা গাছ বা অন্য কিছু পড়ে আছে। কেননা আমাদের দুজনকার একসঙ্গেই বাইকের চাকা কোনো একটা জিনিসে গিয়ে ধাক্কা মারলো এবং দুজন একসঙ্গেই পড়ে যায়। অথচ রাস্তায় সেই জায়গাটাতে, যে জায়গাটায় ঘটনা ঘটেছে, সেই জায়গাটাতে কোনো গচ্চা বা গর্ত কিচ্ছু নেই, রাস্তা একদম পরিষ্কার, ভালো রাস্তা আছে, আর কেউ ছিল না, একটা সাপ ব্যাঙও ছিল না, একদম পরিষ্কার, পুরো পরিষ্কার রাস্তা, মানে চোখে কাউকে দেখতে পাইনি, অথচ আমরা বুঝতে পেরেছিলাম যে সেখানে কেউ না কেউ ছিল বা কোনো না কোনো জিনিস ফেলে রেখেছিল, যেটাতে কি আমরা ধাক্কা মারি, আর ধাক্কা মারতেই আমরা সেখানেই পড়ে যাই। তো যথারীতি আমার বাইকের হ্যান্ডেলটাও অনেকটা বেঁকে যায়, আমার পায়েও একটা বড় রকম আঘাত লাগে, এবং যে দিকটা পড়েছিলাম আমি বাম দিক হয়ে পড়েছিলাম, তো আমার বাম দিকের পুরো মানে কানের সাইড আর নাকের পাশটা যেহেতু পিচ রাস্তা, তো পুরো চিরা হয়ে যায়, মানে রক্তাক্ত অবস্থা হয়ে যায়, ঠিক আছে। আর আমার বন্ধুর, ওর যেহেতু পেছনে অনেক মালপত্র বাঁধা ছিল, তো ও পড়ে গেলেও ওর কিন্তু সেরকমভাবে খুব একটা আঘাত লাগেনি, মানে ওর আঘাত বলতে শুধুমাত্র হাতেই অল্প লেগেছিল, হাতের তালুতে অল্প ছাল উঠে গিয়েছিল, রক্ত বেরিয়েছিল, কিন্তু পায়ে বা কোমরে, মাথায় সেরকম কোথাও আঘাত লাগেনি। তবে কোনো রকমভাবে ওই বাঁকা হ্যান্ডেল, বাঁকা বলতে খুব বাঁকা না, মানে বেঁকে গিয়েছিল, পরদিন আমাকে এসে বাগাতে হয়েছে, কিন্তু এতটাও বেঁকে যায়নি যে আমি ঘর আসতে পারবো না। তো যাই হোক, আমি ওই বাঁকা হ্যান্ডেলেই যা হোক করে ওখান থেকে উঠি, ওকেও তুলি, ও উঠে। সত্যি কথা বলতে কী করবো না করবো কিছু বুঝতে পারছিলাম না। আমার যেহেতু আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, তো আগের দিন যেহেতু পুজো করেছি মায়ের, তো এক মনে মাকে স্মরণ করলাম, আর আমার যেহেতু পৈতে আছে, তো গায়ত্রী মতো জপ করতে লাগলাম। গায়ত্রী মতো জপ করে মাকে স্মরণ করে কোনো রকমে ওখান থেকে কেটে পড়ি। তারপর বাকিটা রাস্তা প্রচুর ভয়ে ভয়ে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে আর কিছু হয়নি। তবে যখন আমরা প্রায় আমাদের গড়বেতার কাছাকাছি আসি, তখন থেকে কিন্তু সেই ভয়টা পুরোপুরি কাটতে শুরু করে, এবং তখন থেকে মনে হয় না যে আর কেউ ফলো করছে। তবে ওই জায়গা থেকে যখন বেরিয়ে আসি, তারপরেও বেশ কিছুটা আমাদের কেন জানি না বারবার মনে হচ্ছিল যে কেউ যেন ফলো করছে আমাদেরকে, কেউ যেন আমাদেরকে দেখছে। কিন্তু সত্যি কথা বলতে পেছন ঘুরে তাকাবার সাহস আমাদের ছিল না, আমরা কেউই পেছন ঘুরে তাকাইনি। আর এই যে পুরো ঘটনাটা বললাম, এই পুরো ঘটনাটা আমার ইচ্ছে ছিল, সত্যি কথা বলতে এটা তো একটা আনস্ক্রিপ্টেড ঘটনা, মানে এটা তো আগের থেকে পরিকল্পিত নয় যে হবেই, হয়ে গেছে। তো এটা ভিডিও আমরা কেউ করতে পারিনি, নাহলে ওই জায়গার ভিডিও বা কিছু ক্যামেরা করতাম। আর সেই মুহূর্তে সত্যি কথা বলতে এমন অবস্থা যে ভিডিও করা বা ক্যামেরা করার কোনো মানে ওইসব বাদ দাও, ছেড়ে দাও, মানে বেঁচে এখান থেকে কেটে পড়তে পারলে বাঁচি, এমন অবস্থা হয়ে গেছিলো। তো ওই ভিডিও করার কথাও মাথায় আসেনি, ছবি তোলার কথাও মাথায় আসেনি। তবে হ্যাঁ, আমার নিজের শরীরে কিছু ছবি তোলা আছে, ঠিক আছে? তোমরা যদি বলো সেগুলো প্রুফ হিসাবে, যদি বলো প্রুফ দাও, আমি প্রুফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কারণ আমার সত্যি ঘটনা ঘটেছে, ঠিক আছে? আমার বাইকের ছবিটা আছে, আমার নিজের শরীরের ছবি যেগুলো মানে ছুলাছুলি হয়েছে, রক্ত, ঠিক আছে, সব আছে। এবং ফোন করা ফোনের ডিটেলসগুলো, আমার ফোনের রেকর্ডিংটা আছে, এখনও রেকর্ডিংটা আছে, যেটা হচ্ছে আমার বন্ধু ফোন করেছিল আমাকে, ঠিক আছে? যে ফোন করে বলছে তুই আয়, ভালো লাগছে না, এরকম ব্যাপার। এবং আরও একটা ফোন করে রেকর্ডিং আছে, সেটা হচ্ছে ওই রাতেই যখন আমরা বাড়ি ফিরে এসে যখন তান্ত্রিককে ফোন করেছিলাম, সেই রেকর্ডিংটাও আছে, ঠিক আছে? আমি কিন্তু বেশ কিছু কল রেকর্ড করে রাখি, ঠিক আছে, প্রুফ হিসাবে। তো আমার কাছে বেশ কিছু রেকর্ডিং আছে, এটা কিন্তু কোনো সাজানো স্ক্রিপ্টেড ঘটনা নয়, রিয়েল ঘটনা, ঠিক আছে? প্রুফ চাইলে প্রুফ আমি দিয়ে দেবো, এই সবই। হ্যাঁ, সেখানে কোনো ফটো বা ভিডিও করিনি, বাট এরকমই প্রুফ আছে।
তবে একটা কথা বলবো, রাত্রে ফিরতে যখন বাড়ি আসবে কোনো জায়গা থেকে বা বাড়ি ফিরে যাবে, যেখানেই হোক না কেন, রাত হয়ে গেলে ফাঁকা রাস্তায় যতটা পারবে একা যাওয়া তো বন্ধ করে দাও। একা যাওয়া ঠিক না, ঠিক আছে? সঙ্গে কাউকে রাখবে। আর সবচেয়ে বড় কথা, আ যে যেই ধর্মের হও না কেন, যে যেই ধর্মে বিশ্বাসী সেই ধর্মের কিছু ঈশ্বর বিশ্বাসী কিছু জিনিস রাখবে, ঠিক আছে? যেরকম আমার কিন্তু সেরকম খুব একটা ক্ষতি করতে পারেনি। যেমন ধরো আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আমার পৈতে আছে, ঠিক আছে? প্লাস আমার গলায় কিন্তু বজরংবলীর লকেট আছে। ঠিক আছে? হয়তো ফেলে দিয়ে ওটা বলতে পারো যে, "তাহলে ফেলে দিল কেন?" দেখো, সে কিছু মায়াবী জিনিস সৃষ্টি করে, মায়াবী জাল সৃষ্টি করে ওকেও ফেলতে চেয়েছিল, আমাকেও ফেলতে চেয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে কিন্তু, হ্যাঁ, আমার হেলমেটটা খোলা ছিল মানে সেরকমভাবে, প্লাস আমার পেছনে কোনো বস্তা ছিল না, যে কারণে আমার একটু আঘাত লেগেছে। কিন্তু সেরকমভাবে কিন্তু খুব আঘাত লাগেনি। আর দেখো, একটা জিনিস খেয়াল করো, আমার কিন্তু বাইক প্রবলেম হয়নি, ঠিক আছে? আমি কিন্তু কোনো অনুভব করিনি। অতটা ফাঁকা রাস্তা আমি একা গেছি, একটা মেকানিক খুঁজতে গেছি, মেকানিক খুঁজে আমি আবার ব্যাক আসছি, ওই আবার এতটা এলাম, সেরকম কিন্তু কোনো কিছু অতটা অনুভব করিনি। সেরকম কিছুই অনুভব করিনি। জাস্ট যখন ওইখান থেকে ফিরে আসছিলাম, একটা ভয় লাগছিল যে কেউ তাকাচ্ছে, কেউ পিছু নিচ্ছে, এটা ভাবছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কিন্তু আমার বন্ধুর সঙ্গেই ঘটেছে, ঠিক আছে? ও কিন্তু ব্রাহ্মণ না, ওর পৈতেও নেই। আর ও সত্যি কথা বলতে ওইসব বিশ্বাস করতো না। ও বিশ্বাস করতো না ভূত, ভগবান, ও ভূতও বিশ্বাস করে না, ভগবান বিশ্বাস করে না। কিন্তু এরপর করে। তবে হ্যাঁ, আমি কিভাবে ঘটনা থেকে বেরিয়ে এলাম সেটা এবার বলি, বা কেন ঘটনা আনিনি, ঠিক আছে? দেখো, সত্যি কথা বলতে একটা আঘাত পেয়েছিলাম। তারপরে ভয় ঢুকে গেছিলো মনের মধ্যে একটা, ঠিক আছে? বাড়িতেও যখন ১ম দিকে বলিনি, বাট পরে বলেছিলাম। তখন আমার মা বারণ করলো যে, "তোকে এই ভৌতিক ঘটনা করতে হবে না, শোনাতে হবে না। তুই এই ভূত-প্রেত নিয়ে কাজ করিস মানেই ঘটনা-টটনা বলিস, গল্প বলিস, এইজন্যই তোর সাথে ঘটনা ঘটেছে।" তারপর নিজেরও একটা খারাপ লাগছিল। এরকম একটা মানসিক অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে, জানি না এবার কি ঘটে। অনেক ঘটনা শুনেছি যে, আ যেখানে স্পটে ঘটনা ঘটে সেখানে তো ঘটে। তারপর আবার বাড়িতে ফেরার পরও অনেক ঘটনা ঘটে। রাত্রে ফিরতে ওই ভূতকে ঘরের মধ্যে অনুভব করা যায়। যেন মনে হয় ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, বুকের উপর বসে আছে, গলা টিপছে, স্বপ্নে আসে। এরকম মানে অনেকে তো ঘটনা পাঠিয়েছে। অনেকের ঘটনা শুনে এরকম দেখেছি যে, শুধু রাস্তাতেই নয়, বাড়িতেও কিন্তু সে আত্মা ফিরে আসে, পিছু নেয়। কিন্তু সেগুলো ভয় ছিল যে, তাহলে কি আমার বাড়িতেও কিছু ঘটবে? এরকম অনেক কিছু ভয় ছিল। বাট সেরকম আমার বাড়িতে কিছু হয়নি, বা ওর বাড়িতেও কিছু হয়নি। যা হয়েছে আমাদের সাথে স্পটেই হয়েছে এবং স্পটেই শেষ। তবে আমরা কি করেছিলাম, যেহেতু এইসব লাইনে আছি, এই ভূত-প্রেতের লাইনে আছি, তো অনেক তান্ত্রিকের সঙ্গে পরিচয় আছে আমাদের, ঠিক আছে? অনেক তান্ত্রিকের সঙ্গে পরিচয় আছে। আমরা কি করি, সেদিন রাত্রেই বাড়ি ফিরে এসে আমাদের এক তান্ত্রিকের সঙ্গে পরিচয় ছিল, খুব অন্তরঙ্গ পরিচয় আছে, ঠিক আছে? খুব ক্লোজ আমাদের কাছে। তাকে ফোন করি সে রাত্রেই বাড়ি ফিরে এসে। তাকে ফোন করে এসে তাকে পুরো ঘটনাটা খুলে বলি। সে কিন্তু তার বাড়ি থেকেই আমাদের উপর বেশ কিছু কাজকর্ম করে। সে তার বাড়ি থেকেই করে, এবং সে পরদিন সকালে আমাদের বাড়িতে আসে। তার সাথে আমাদের এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে, সে পরদিন নিজেই আমাদের বাড়িতে আসে। ঠিক আছে? আমার বন্ধুর বাড়িতে যাই। সেখানে গিয়ে তারা আমাদের বাড়িতেও বেশ কিছু কাজ করে যায়। আ তো যেই কারণে সত্যি কথা বলতে, সেই রাতেও সে কিছু ক্রিয়া করেছিল, যেটা আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের উপর কাজ করছে সেই ক্রিয়াটা। কেননা একটা যখন আ ঐশ্বরিক শক্তি যখন কাজ করে বোঝা যায়, ঠিক আছে? তো বুঝতে পেরেছিলাম। তো তার পরদিনও সে এসে বাড়িতেও কিছু কাজ করে দিয়ে যায়, যেগুলো আমি বলছি না, কারণ এগুলো বললে ঘটনা অনেক বড় হয়ে যাবে। তো ছাড়ো, ওসব বলছি না। তবে একটা কথাই বলব, আ রাত্রে-ভিত্তে যখন কোথাও ফাঁকা জায়গা দিয়ে আসবে, বেশ সাবধানে থাকবে। সাবধানে আসার চেষ্টা করবে। যদি পারো সেই রাতটা কোথাও কাটিয়ে দেওয়ার চেষ্টা করো। বাট একা এসো না। আর যদি আসতেও হয়, বিশেষ করে কিছু তিথি আছে যেগুলো হচ্ছে অমাবস্যা, আ তারপর হচ্ছে একাদশী, ঠিক আছে? এই সমস্ত তিথিগুলো, ঠিক আছে? বা ত্রয়োদশী, এই সমস্ত তিথিগুলো কিন্তু খুব সাবধান, ঠিক আছে? আর সেদিনটা মঙ্গলবার। কথায় আছে, গ্রাম বাংলায় আজও প্রচলিত আছে যে, মঙ্গলবার আর শনিবার এই দুটো কিন্তু খরবার, অনেকেই বলে, ঠিক আছে? মানে এই দুটো দিন কিন্তু ভালো না। মঙ্গলবার, শনিবার। আর এই মঙ্গলবার, শনিবার কিন্তু যদি অমাবস্যা পড়ে বা একাদশী পড়ে, সেই দিনগুলো কিন্তু আরো খতরনাক হয়ে যায়, ঠিক আছে? একটা কথাই বলব, কিছু না কিছু আছে ভাই, ঠিক আছে? কিছু না কিছু আছে। বিশ্বাস করবে কিনা জানি না, যেদিন ঘটবে সেদিন বিশ্বাস করবে। নাহলে এত লোকের সাথে ঘটতো না। আর সবচেয়ে বড় কথা, আমার সাথেও ঘটতো না, ঠিক আছে? তো আজকে আমি কোনো প্রশ্ন করব না, কারণ এটা কি প্রশ্ন করব? নিজের লাইফের ঘটনা এখানে প্রশ্ন করার কি প্রশ্ন করব বুঝতে পারছি না, তো প্রশ্ন কিছু করছি না। একটা কথাই বলব, যদি ঘটনাটা তুমি শোনার পর তোমার ভালো লেগে থাকে, বা তুমি কিছু এখান থেকে শিখতে পারলে, জানতে পারলে যে কি করা উচিত না করা উচিত, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, কি বুঝলে না বুঝলে। ভালো লাগলে লাইক করবে, না লাগলে না করবে, জোর করব না। চলো, বাই। আজ রাখছি, ভালো থেকো।